সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষে এবারের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। আসামির কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি। দেশের ইতিহাসে এই ঘটনা এবারই প্রথম। বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় এবিএম খায়রুল হককে। কোনো হামলা না হলেও প্রধান বিচারপতি থাকাকালে তার কর্মকাণ্ডের সমালোচনা করে স্লোগান দেন আইনজীবীরা। এজলাসে খায়রুল হককে হাজির করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় যুবদল কর্মী কাইয়ুম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পর বিচারকের অনুমতি নিয়ে খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সহ শুনানি করেন ৮ জন আইনজীবী। তুলে ধরেন তার বিরুদ্ধে নানা অভিযোগ। প্রিয় দর্শক, আপনার লক্ষ্য করলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ভাগ্যে কি ঘটেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদেরকে স্বীকার করতেই হবে এটি একটি মিথ্যে মামলা। খায়রুল হক যাত্রাবাড়ি থানায় গিয়ে কোনো হত্যা করেছে, এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এই সরকারের কাছ থেকে আমরা এ ধরনের মিথ্যা মামলার সাজানো বিচার আশা করিনি। তাই বলে কি খায়রুল হক কোনো অপরাধী করেননি? তার কি কোনো বিচার হওয়া উচিত নয়? অবশ্যই তিনি অপরাধ করেছেন। তিনি সীমাহীন অপরাধ করেছেন। তিনি অসংজ্ঞায়িত অসংখ্য অপরাধ করেছেন এবং অবশ্যই এর জন্য তার বিচার হওয়া উচিত। কিন্তু সেটি কোন প্রক্রিয়ায়? যে প্রক্রিয়ায় এই সরকার তার বিচার করছেন সেই প্রক্রিয়ায় মোটেই না। এই সরকার তার বিরুদ্ধে যে বিচারের নাটক সাজিয়েছেন এটা একেবারে অন্যায্য এবং একেবারে অন্যায়। এটি হচ্ছে আইনের এক ধরনের চরম লঙ্ঘন। প্রচলিত যে আইন বা আমাদের দেশের যে বিদ্যমান আইন, সে আইনে খায়রুল হক কোনো অপরাধী করেননি। তিনি একেবারেই নির্দোষ। কিন্তু তাই বলে কি তিনি সত্যিকার অর্থে কোনো অপরাধ করেননি? হ্যাঁ, তিনি অপরাধ করেছেন এবং তিনি যেসব অপরাধ করেছেন তা এদেশের হাজার হাজার মানুষের হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার কারণেই এদেশের শত শত মায়ের বুক খালি হয়েছে। এদেশে অসংখ্য মানুষের ঘর বাড়ি অন্যরা দখল করে নিয়েছে। এদেশের গোটা সরকারটাই অন্যরা দখল করে নিয়েছে। তাহলে এর জন্য আমাদের এই সরকারের কি করা উচিত ছিল? এই সরকারের উচিত ছিল তার দ্বারা যে যে অন্যায্য কাজগুলি হয়েছে, যে ধরনের অন্যায়গুলি হয়েছে, তার জন্য নতুন করে আইন প্রণয়ন করা। আমরা জানি আমাদের সমাজে নিত্য নতুন অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধের ধরন পাল্টে যাচ্ছে। বিদ্যমান আইনে যা অপরাধ নয় তার চেয়েও গুরুতর অপরাধ কেউ করছে, কিন্তু সেই অপরাধের কোনো আইনি সংজ্ঞা নেই কিংবা তার দণ্ডের কোনো বিধান নেই। এক্ষেত্রে তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী আইন প্রণয়ন করা এবং মানুষ যে ধরনের কাজের মধ্য দিয়ে মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে, তাদের হত্যার ক্ষেত্র প্রস্তুত করছে, তাদের সম্পদ কেড়ে নিচ্ছে, এই যে অন্যায়গুলো যেগুলো প্রকৃতি পরিবর্তন হয়েছে কিন্তু তার যে মৌলিক সত্তা সেগুলো অক্ষুণ্ণ আছে, সেই ক্ষেত্রে সেই কর্মকাণ্ডগুলোকে আইনি সংজ্ঞায় নিয়ে আসা এবং সেই অনুযায়ী আইন প্রণয়ন করে তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। কিন্তু এই সরকার কি তা করেছে? করেনি। বিগত সরকারের সময়ে এদেশে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, যেগুলো বিদ্যমান আইনের আওতায় পড়ে না, তার মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি,
একজন রাজনৈতিক নেতা কোন এক থানার ওসিকে ফোন দিয়ে বলেছে অমুককে তুমি তুলে নিয়ে আসো। অমুককে যখন মিথ্যা মামলায় তুলে নিয়ে আসলো, সেটি কিন্তু বিদ্যমান আইনের মাধ্যমে কোনো অপরাধ হিসেবে সহজেই প্রমাণ করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তাহলে এই ধরনের ঘটনাটিকে একটি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে আইনের অন্তর্ভুক্ত করতে হবে। সরকারকে এই জন্য স্পেশাল অর্ডিন্যান্স জারি করতে হবে। সেই অর্ডিন্যান্সের ভিত্তিতে সেই ধরনের অপরাধী যারা ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আবার আমরা দেখেছি কোন এক রাজনৈতিক দলের নেতার ইশারায় কিংবা সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতে কোন একজন থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার নির্দেশে কাউকে গুম করা হয়েছে, কিংবা কাউকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তার সম্পত্তি অন্যের নামে লিখে দিতে বাধ্য করা হয়েছে। তাকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান অন্যের কাছে হস্তান্তর করতে বাধ্য করা হয়েছে। তাকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তার সম্পদ ও অর্থ অন্যকে দিতে বাধ্য করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানার কর্মকর্তা তার একটি ভাগ নিয়ে নিয়েছেন এবং সেই ভাগ নিয়ে তিনি অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন। এই কাজটি যে কেবল পুলিশ করেছেন তা নয়, এ ধরনের কাজ ডিবির যারা সদস্য তারা করেছেন, এ ধরনের কাজ র্যাবের যারা সদস্য তারা করেছেন, এ ধরনের কাজ কোনো কোনো রাজনৈতিক নেতাও করেছেন, এমনকি কোনো কোনো রাজনৈতিক কর্মীও এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন। বিদেশ থেকে কারো টাকা এসেছে, তাকে রাস্তায় আটকে সেই টাকাগুলো জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে কিংবা তাকে দিয়ে দিতে বাধ্য করা হয়েছে। কেউ কোনো ব্যবসা করেন, তার ব্যবসায় হয়তো কোনো ত্রুটি রয়েছে, সেই ত্রুটিকে বড় করে দেখিয়ে কোনো এনবিআরের কর্মকর্তা তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, এই অপরাধগুলোকে কিন্তু আমাদের বিদ্যমান আইনে খুব একটা সহজে সংজ্ঞায়িত করা যায় না এবং তার সাজা নির্ধারণ করা যায় না। তাই বিগত সরকারের সময় এরকম যে অপরাধগুলো সংগঠিত হয়েছে তার সাথে নির্বাচন কমিশন যে কাজগুলো করেছে, যেভাবে ঘন্টার পর ঘন্টা নিজস্ব লোক লাইনে দাঁড় করিয়ে ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হয়নি এবং ভিতরে সিল মেরে মেরে বাক্স ভরা হয়েছে, এই ধরনের যে অপরাধগুলো, এটির জন্য কিন্তু বিদ্যমান আইনে কোনো সাজার ব্যবস্থা নেই। সেই বিষয়গুলোকেও কিন্তু আইনের আওতায় এনে তাকে সংজ্ঞায়িত করে তার জন্য এমন কঠোর সাজার ব্যবস্থা করা উচিত ছিল যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজে উৎসাহী না হয়। কিন্তু সরকার সেগুলো করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই বিষয়টি সরকার মোটেই আমলে নেয়নি। এই সরকারের কাছে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে পিপি পরিবর্তন, বিচারক নিয়োগ ইত্যাদি। কিন্তু বিগত সরকারের সময় যে বড় বড় অপরাধগুলো সংঘটিত হয়েছে, যার মধ্য দিয়ে পুরা রাষ্ট্রটিকে বিপর্যস্ত করে ফেলা হয়েছে, তার জন্য যে বিষয়গুলো আইনের আওতাভুক্ত ছিল না, সেই বিষয়গুলোকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে তার সাজার যে বিষয়টি, এই বিষয়টি এই সরকারের মাথাতেই আসেনি। এমনকি আইন মন্ত্রণালয় এই বিষয়টি একবারও চিন্তা করেও দেখেনি। এমনকি আমাদের যারা বিদেশি ইউটিউবার রয়েছেন, এই দেশের সরকারকে নানাভাবে পরামর্শ দিচ্ছেন, তারাও কখনো এই দিকটিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেননি। যার ফলেই এবিএম খায়রুল হককে মিথ্যে মামলায় গ্রেফতার করতে হয়েছে, তাকে সাজানো বিচার প্রক্রিয়ায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে আমরা সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি নুরুল হুদাকে গ্রেফতারের ক্ষেত্রেও ঠিক একই ধরনের ঘটনা দেখেছি। আমরা দেখেছি অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যে হত্যা মামলা দিতে। আমরা দেখেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ক্ষেত্রেও এরকম মিথ্যে হত্যা মামলা দিতে। কিন্তু তারা যে ধরনের অপরাধ করেছেন, তারা যে ধরনের চাঁদাবাজি করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন, বিভিন্ন ব্যবসায় বিনা পুঁজিতে পার্টনার হয়েছেন, এই বিষয়গুলোকে এখন পর্যন্ত আইনিভাবে আমলে নেওয়া হয়নি। এই যে
সাবেক এমপিদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। এটি না দিয়ে যদি সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হতো, এই এমপি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাদের কোন কোন সম্পদ কেড়ে নিয়েছে বা কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে, আপনাদের কোন কোন কলকারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান অন্যের দখলে নেওয়ার ব্যবস্থা করেছে, আপনাদের কোন কোন জমি তারা হাতিয়ে নিয়েছে, আপনাদের পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে কী ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে এত অভিযোগের পাহাড় জমতো যা বলে শেষ করা যায় না। এবং সেই অপরাধগুলোকে যদি সংজ্ঞায়িত করে আইনে রূপান্তর করা হতো এবং তার জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হতো, অন্তত পক্ষে তাদের অপরাধের যে ধরন ছিল সেই অনুযায়ী তাদের শাস্তির বিধান করা হতো, তাহলেই এদেশে ন্যায্য বিচার প্রতিষ্ঠার একটি ক্ষেত্র প্রস্তুত হতো এবং তারা তাদের সেই কৃতকর্মের জন্য অবশ্যই সাজার মুখোমুখি হতেন এবং সেটি খুব সহজেই প্রমাণ করা সম্ভব ছিল। কিন্তু এখন ঢালাওভাবে তাদেরকে যেভাবে হত্যা মামলার আসামি করা হয়েছে, এটি কোনো দিনই কোনোভাবে প্রমাণ করা সম্ভব নয়, যার ফলে আবারও তারা বিপুল তেজে এই সমাজে বুক ফুলে বিচরণ করবেন। আর যারা তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই অসহায় মানুষগুলো তাদের সামনে আরও অসহায় হয়ে উঠবে। আমরা জানি না এই বিষয়টি সরকার কোনোদিন আমলে নেবে কিনা। ভবিষ্যতে যখন রাজনৈতিক দল আসবে তখন যে তারা এই বিষয়গুলো আমলে নেবে না সে ব্যাপারে আমরা নিশ্চিত, কেননা তারা ঠিক একই ধরনের অপরাধ অব্যাহত রাখবেন। তাই এই সরকারের উচিত ছিল জুলাই বিপ্লবের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করার জন্য যে অপরাধগুলোকে এখন পর্যন্ত আইনি সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়নি সেইগুলিকে দ্রুততম সময়ের মধ্যে আইনি সংজ্ঞায় সংজ্ঞায়িত করে তার উপযুক্ত শাস্তির বিধান করা। আমরা মনে করি এখনো সময় শেষ হয়ে যায়নি, এখনো সময় আছে এই বিষয়টিকে আমলে নিয়ে সরকারের জুলাই বিপ্লবের প্রতি নিজেদের যে দায় তা থেকে মুক্ত হওয়ার। সরকার সেটি করবেন কিনা আমরা জানি না, তবে আমরা সেই প্রত্যাশায় থাকলাম। এই বিচারপতি খায়রুল হক যেভাবে অসংখ্য মানুষের হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছেন, যার পেছনে তিনি কুশীলব হিসেবে কাজ করেছেন, তার সেই অনুযায়ী শাস্তি হোক। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।